রাজনীতিকে আমরা অনেক সময় শুধু হার-জিতের খেলা হিসেবে দেখি, কিন্তু আসলে এটা তার থেকে অনেক বেশি কিছু। এটা হলো মানুষের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষাগুলোকে বোঝা আর ডেটা। হ্যাঁ, ডেটাকে ব্যবহার করে একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিজ্ঞান। চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের জগদ্দল বিধানসভা কেন্দ্রের গভীরে ডুব দিই। শুধু ভোটের সংখ্যা গুনতে নয়, বরং একটা জনাদেশ, একটা গণরায়ের আসল মানেটা খুঁজে বের করতে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপে জগদ্দল একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। বিধানসভা কেন্দ্র নম্বর ১০৬ আর ব্যারাকপুর লোকসভা আসনেরই একটা অংশ। এর মধ্যে ভাটপাড়া পৌরসভার কিছু ওয়ার্ড আর ব্যারাকপুর ১ ব্লকের কয়েকটা গ্রামও পড়ে। এই যে ভৌগোলিক অবস্থান, এটাই কিন্তু এর রাজনৈতিক আর অর্থনৈতিক পরিচয়কে খুব গভীরভাবে তৈরি করে দিয়েছে। এই একটা কথা, এটা শুধু একটা অভিযোগ না, এটা আসলে একটা গভীর দোটানার প্রতিচ্ছবি। একদিকে বিনামূল্যে কিছু পাওয়ার স্বস্তি, আবার অন্যদিকে ভালো চাকরির অভাবে একটা অনিশ্চয়তা। জগদ্দলের ভোটাররা যেন এই দুটো নৌকায় পা দিয়ে চলছেন, আর তাদের এই টানাপোড়েনটাই ঠিক করে দেয় এখানকার রাজনৈতিক ভবিষ্যৎ। বেশ, তাহলে একজন কৌশলী হিসেবে এই পরিস্থিতিকে আমরা কিভাবে দেখব? আমাদের লক্ষ্য তো শুধু ভোটের ফলাফল জানা নয়, আমাদের কাজ হল একটা জনাদেশকে কাটাছেঁড়া করে বোঝা, যাতে ডেটা আর মানুষের অনুভূতির মধ্যে একটা সেতু তৈরি করা যায়। আর সেই পথেই সত্যিকারের জনগণকেন্দ্রিক নেতৃত্বের একটা ফর্মুলা খুঁজে বের করা যায়। চলুন এবার জগদ্দলের আরও গভীরে যাওয়া যাক, এখানকার মাটির সঙ্গে, এখানকার মানুষের সঙ্গে একটা সংযোগ তৈরি করা যাক। এখানকার প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া জুট মিলের দেওয়াল একটা করে গল্প বলে। এই এলাকার নারীর স্পন্দনটা ঠিকমতো বুঝতে হলে এখানকার মানুষের রোজকার জীবনটাকে বুঝতে হবে। ভাবুন, প্রায় ২.৫ লক্ষ ভোটার, কিন্তু জগদ্দলকে কোনো একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা যাবে না। একদিকে যেমন বন্ধ জুট মিলের উঁচু চিমনি দাঁড়িয়ে আছে, যা একসময়ের শিল্প সমৃদ্ধির কথা মনে করিয়ে দেয়, ঠিক তার পাশেই রয়েছে সবুজ চাষের জমি। এই যে শহর আর গ্রামের অদ্ভুত মিশ্রণ, এটাই এখানকার রাজনীতিকে এতটা জটিল আর ইন্টারেস্টিং করে তুলেছে। দেখুন, ধর্মের পরিসংখ্যানের বাইরেও এখানকার মানুষের একটা বড় পরিচয় আছে, তারা শ্রমিক। এখানকার অর্থনীতিটা বরাবরই পরিযায়ী শ্রমিকদের ওপর নির্ভর করে চলেছে, যাদের একটা বড় অংশই ওবিসি এবং এসসি সম্প্রদায়ের। তাদের আশা, তাদের হতাশা, তাদের স্বপ্ন, এই সবকিছুই ভোটের বাক্সে নীরবে কথা বলে। এগুলোই জগদ্দলের প্রতিদিনের ছবি। রাস্তায় জল জমে থাকা, যখন তখন কারেন্ট চলে যাওয়া, আর সাধারণ স্বাস্থ্য পরিষেবার অভাব। এগুলো শুধু কিছু সমস্যা নয়, এগুলো হলো সেই চাপা ক্ষোভ যা সাধারণ মানুষের মনে দিনের পর দিন জমা হতে থাকে। আর তার সাথে যখন যোগ হয় বন্ধ জুট মেলের কারণে তৈরি হওয়া বেকারত্ব, তখন তো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে ফ্রিতে পাওয়া সুবিধে, আর অন্যদিকে একটা পাকা চাকরির অভাব। এই বিতর্কটাই আরও জোরালো হয়ে ওঠে। যখন মানুষের জীবনে এত সমস্যা থাকে, তখন রাজনৈতিক আলোচনা খুব সহজেই উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এখানে আমাদের সংবিধানের মূল কথাটা মনে রাখা দরকার। রাজনৈতিক প্রতিযোগিতা মানে একে অপরকে ছোট করা নয়, বরং প্রত্যেক নাগরিকের সম্মান রক্ষা করা। মানুষের সামনে বলা প্রত্যেকটা কথার মধ্যে একটা দায়িত্ববোধ থাকা উচিত, যাতে সেটা বিভেদ না বাড়িয়ে সমাধানের রাস্তা দেখায়। বেশ, আমরা মানুষের অনুভূতি বুঝলাম, এলাকার বাস্তবতা দেখলাম। এবার চলুন একটু কঠিন তথ্যের জগতে ঢোকা যাক, কারণ সংখ্যা সাধারণত মিথ্যে বলে না। সময়ের সাথে সাথে রাজনীতিক পট পরিবর্তনের একটা পরিষ্কার ছবি একমাত্র ডেটাই আমাদের সামনে তুলে ধরতে পারে। দেখা যাক জগদ্দলের ভোটের সংখ্যাগুলো আমাদের কি গল্প শোনা। এই টাইমলাইনটা একবার দেখুন, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের গল্প বলছে। যে এলাকাটা প্রায় ৩ দশক ধরে বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল, ২০১১ সালে সেখানে তৃণমূল পরিবর্তনের ঝড় তুলল। কিন্তু আসল চমকটা এলো এর পরে। ২০১৬ সালে বিজেপি প্রথমবার নিজেদের উপস্থিতি জানান দিল, আর ২০২১-এ তো তারা প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো। পরিষ্কার বোঝা যাচ্ছে বামেদের ভোট ব্যাংক প্রায় খালি হয়ে গিয়ে বিজেপির উত্থানের রাস্তাটা তৈরি করে দিয়েছে। এই চার্টটা দেখুন, এখানে একটা খুব স্পষ্ট গল্প লুকিয়ে আছে। বিজেপির ভোট দেখুন, প্রায় ৩% থেকে এক লাফে ৩৮%। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা একটা রাজনৈতিক ঢেউ। আর এই ঢেউটা এলো কোথা থেকে? ফরওয়ার্ড ব্লকের পতন থেকে। তাদের ভোট ৩৪% থেকে কমে ৯% নেমে এসেছে। তৃণমূল যদিও নিজেদের জায়গা ধরে রেখেছে, কিন্তু ক্ষমতার ভারসাম্যে একটা নাটকীয় পরিবর্তন ঘটে গেছে।
হ্যাঁ, 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18,364 ভোটের ব্যবধানে জিতেছিল। এই ব্যবধানটা দেখতে বেশ বড় মনে হলেও এর পেছনের আসল গল্পটা হল ভোটের স্থানান্তর। বিজেপির দিকে ভোটের এই যে বিপুল পরিবর্তন, এটা একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক বদলের ইঙ্গিত দেয়, যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তাহলে আসল প্রশ্নটা হল, এমনটা কেন হল? ভোটাররা কেন এভাবে ভোট দিলেন? সংখ্যা তো আমরা দেখলাম, কিন্তু সংখ্যার পেছনের কারণগুলো কি? চলুন 2021 সালের এই জনাদেশটার একটা গভীর ব্যবচ্ছেদ করা যাক। যে কোনো প্রতিপক্ষের শক্তি বুঝতে হলে দেখতে হবে তাদের কোন সম্পদগুলো সবচেয়ে দামি আর কোনগুলোকে নকল করা কঠিন। বিজেপির ক্ষেত্রে তাদের ব্র্যান্ড আর প্রার্থীর স্থানীয় পরিচিতি, এই দুটোই হল সবচেয়ে বড় শক্তি। এগুলো অন্য দল চট করে তৈরি করতে পারে না। ভলেন্টিয়ার বা টাকা পয়সাও অবশ্যই দরকারি, কিন্তু সেগুলো জোগাড় করা যায়। আসল শক্তিটা লুকিয়ে আছে সেই সব সম্পদে যা বিরল আর নকল করা প্রায় অসম্ভব। মাঠে নামলে বিজেপির শক্তি আর দুর্বলতা দুটোই বেশ পরিষ্কার হয়ে যায়। তাদের সবচেয়ে বড় শক্তি হল তরুণ স্বেচ্ছাসেবকদের উৎসাহ আর সোশ্যাল মিডিয়াতে একদম নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে প্রচার চালানো। কিন্তু তাদের দুর্বলতাও আছে, সীমিত ফান্ডিং আর গ্রামের দিকে সংগঠনের অভাব। অনেক সময় কৌশলগত সিদ্ধান্ত নিতেও তাদের একটু দেরি হয়ে যায়, যা দ্রুত বদলাতে থাকা পরিস্থিতিতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 2021 সালের ভোটে আসলে অনেকগুলো শক্তি একসাথে কাজ করছিল। একদিকে ছিল রাজ্য স্তরের দুর্নীতির অভিযোগ, যা সরকারের বিরুদ্ধে একটা হাওয়া তৈরি করে। তার সাথে যোগ হয় পরিচয়ভিত্তিক রাজনীতি। কিন্তু ভোটারদের সিদ্ধান্তের একেবারে মূলে ছিল উন্নয়ন নিয়ে হতাশা। চাকরি নেই, রাস্তা খারাপ, ড্রেনের সমস্যা। আর এই আভেরের মধ্যেই তৃণমূলের কল্যাণমূলক প্রকল্প আর বিজেপির চাকরির প্রতিশ্রুতির মধ্যে সরাসরি লড়াইটা জমে ওঠে। ঠিক আছে, অতীত বিশ্লেষণ তো অনেক হলো। এখন প্রশ্ন হলো ভবিষ্যৎ কি? এই সব ডেটা আর বিশ্লেষণকে কাজে লাগিয়ে আমরা কি শাসনের জন্য একটা কার্যকরী ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি? এটা শুধু ভোটে জেতার কৌশল নয়, বরং সত্যিকারের জনসেবার একটা রূপরেখা। দেখুন, যখন আমরা বলি যে শাসনের জন্য ডেটা ব্যবহার করতে হবে, তখন এর সাথে একটা বড় দায়িত্বের কথাও চলে আসে। মানুষের তথ্য মানে নাগরিকদের ডেটা, এটা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না। এটা আসলে মানুষের জীবনকে আরও একটু ভালো করার একটা সুযোগ। ভারতের যে নতুন ডেটা সুরক্ষা আইন মানে ডিপিডিপি ফ্রেমওয়ার্ক, সেটাও কিন্তু এই কথাই বলে যে কোনো তথ্য ব্যবহার করার আগে মানুষের সম্মতি নিতে হবে, তাদের গোপনীয়তা রক্ষা করতে হবে, আর যে কাজের জন্য তথ্যটা নেওয়া হচ্ছে শুধু সেই কাজেই ব্যবহার করতে হবে। এর মূলে আছে বিশ্বাস। আমাদের বিশ্লেষণ থেকে একটা 5 দফা কৌশল উঠে আসছে। প্রথমত, সেই সব ভোটারদের উপর ফোকাস করতে হবে যারা দোটানায় ভোগেন, যেমন হিন্দু, ওবিসি, শ্রমিকেরা, কারণ তাদের ভোটই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, দুর্নীতির একটা ন্যারেটিভ তৈরি করতে হবে, স্থানীয় সমস্যাকে রাজ্যের ব্যর্থতার সাথে জুড়ে দিয়ে। তৃতীয়ত, প্রার্থী হিসেবে এমন একজনকে বাছতে হবে যিনি মাটির মানুষ, যার সাথে এলাকার মানুষের সরাসরি যোগাযোগ আছে। চতুর্থত, সেই সব উপেক্ষিত এলাকায় যেতে হবে যেখানে অন্য কেউ পৌঁছায়নি। আর সবশেষে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভয় না পেয়ে ভোট দিতে পারে। উন্নয়নের প্রচারটা দুটো প্রধান দলের জন্য দুটো আলাদা রাস্তায় চলে। বিজেপি জোর দেয় কেন্দ্রীয় প্রকল্পগুলোর ওপর, যেমন পিএম কিষাণ, উজ্জ্বলা বা আয়ুষ্মান ভারত। তাদের বার্তাটা খুব পরিষ্কার, কেন্দ্র টাকা পাঠাচ্ছে কিন্তু রাজ্য সরকার সেটা ঠিকমতো ব্যবহার করছে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যের প্রকল্পগুলোর কথা বলে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী আর স্বাস্থ্যসাথী, যা সরাসরি মানুষের কাছে পৌঁছায় এবং সামাজিক সুরক্ষা দেয়। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার নির্বাচনী কৌশল থেকে বেরিয়ে এসে রাজনৈতিক নেতৃত্বের আসল উদ্দেশ্য আর দায়িত্বের দিকে একটু তাকানো যাক। জেতা হারা তো একটা প্রক্রিয়ার অংশ, কিন্তু আসল লক্ষ্যটা হল শাসন করা। এই প্রশ্নটা আমাদের সবার জন্য। নির্বাচনের পর বিজয়ী দল ক্ষমতা পায়, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ যারা ভোট দিয়ে জেতালো, তারা কি পায়? তাদের বিনিয়োগের, অর্থাৎ তাদের একটা ভোটের আসল রিটার্নটা কি? আরও কিছু প্রতিশ্রুতি, নাকি তাদের জীবনের সত্যি সত্যি কোনো পরিবর্তন আসে?
শেষ কথা হলো, একটা নির্বাচনী জনাদেশ শুধু একটা দলকে ক্ষমতায় আনার জন্য নয়, এটা আসলে একটা চুক্তি, জনগণের সাথে একটা বিশ্বাসের চুক্তি। আর এই চুক্তির শর্তগুলো হলো চাকরি তৈরি করা, ভালো পরিকাঠামো দেওয়া আর প্রত্যেক নাগরিকের সম্মান নিশ্চিত করা। এটাই হলো জনগণ কেন্দ্রিক শাসনের মূল কথা। আপনি যদি একজন জনগণ কেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai যোগাযোগ করুন বা 0800 4205 1602 নম্বরে কল করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।